আকাশবাণী শিলিগুড়ি মাননীয় এসু। এই অনুষ্ঠানে আকাশবাণীর প্রচেষ্টা বিশিষ্ট জনেদের বিশেষ স্মৃতি শ্রোতাদের সামনে তুলে ধরা, যাতে তাঁদের অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে আমরা ভবিষ্যতে ব্যক্তিগত জীবন এবং সমাজ জীবনের উত্তরণ ঘটাতে পারি সুস্থ চেতনার বিমল স্পর্শে। মাননীয় অনুষ্ঠানে কর্মই আমার জীবনের ধর্ম এই নিয়ে স্মৃতিচারণ করছেন অলোক গণ। আলাপচারী দেবশ্রী সাহা। নমস্কার। মাননীয় অনুষ্ঠানে আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন অলোক গণ, ষাটোর্ধ্ব প্রবীণ মানুষ, যিনি মানুষের নানা সঞ্চয় প্রকল্পের দিক নির্দেশ দেন এবং এই প্রবীণ বয়সেও তা করে চলেছেন। আমরা তাঁর মুখ থেকেই শুনে নেব তার জীবনের গল্প, কিভাবে এই পেশার সাথে যুক্ত হলেন, তার ভালো মন্দ নানা বিষয় আলোচনার মাধ্যমে জেনে নেব। প্রথমেই অলোকবাবু, মাননীয় অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার। অলোকবাবু, একদম আপনার ফেলে আসা দিনগুলির একদম প্রাথমিক পর্যায়ে চলে যাচ্ছি। আপনার জন্ম কোথায়, কত সালে, আপনার প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা এ বিষয়ে বলেন। আমার জন্ম হচ্ছে ঝাড়খণ্ডের দুমকায়, যেখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল। তো আমার জন্ম 1958 সালে। চাকরি সূত্রে বাবা পশ্চিমবাংলায় থাকতেন, বিভিন্ন দপ্তরে কাজ করেছেন। চাকরি সূত্রে বাবা কখনো বীরভূম, কখনো মালদা, কখনো শিলিগুড়ি, কখনো বাঁকুড়া ট্রান্সফার হয়েছেন। সেই হিসাবেই আমরা বাবা মায়ের সাথে ঘুরে বেরিয়েছি। আমার শৈশবের কিছুটা অংশ কেটেছে বীরভূম জেলার বোলপুরের কাছাকাছি। তারপর প্রাথমিক শিক্ষাটা হয়েছে মালদাতে, স্কুল শিক্ষা হয়েছে মালদা রামকৃষ্ণ মিশনে। তারপর মালদা কলেজেও কিছুদিন পড়েছি। তারপর বাবা সেখান থেকে চাকরি সূত্রে শিলিগুড়িতে ট্রান্সফার হয়ে আসার পরে এখানেও শিলিগুড়ি কলেজে কয়েক বছর কাটিয়েছি। আচ্ছা, মানে আপনার মূল প্রাথমিক শিক্ষা এবং উচ্চশিক্ষার অনেকটাই জুড়ে রয়েছে মালদা শহর। একদম। তো একদম ছোট্টবেলার কোনো ভালো লাগা মন্দ লাগার কোনো স্মৃতি এই মুহূর্তে মনে পড়ছে? ছোটোবেলায় বলতে গেলে আমরা মালদাতে যে কোয়ার্টারে থাকতাম তার পাশেই ছিল মহানন্দা নদী। সেখানে আমরা ছোটোবেলায় নদীতে সাঁতার কেটেছি এবং বর্ষায় ভরা গঙ্গার মতো জল দেখেছি। এমনকি স্বাধীন বাংলাদেশে যে যুদ্ধটা হয়েছিল 71 সালে, সেটাও আমরা প্রত্যক্ষ করেছি, যেহেতু আমাদের বাসস্থানটা ছিল মালদা জেলা বর্ডারের খুব কাছে। আমরা সেগুলো দেখেছি আর কি ছোটোবেলায়। এবং ছোটোবেলায় যে এগ্রিকালচার ফার্ম ছিল, আমরা ছুটিতে সেই সমস্ত জায়গাতে আমবাগান জামবাগানে যে ছোটোবেলাটা কাটিয়েছি, সেটা এখনকার দিনে শহরের ছেলেমেয়েরা সেটা ভাবতেই পারে না যে একটা গ্রাম বাংলা শহর বা কীভাবে তারা কাটাতে পারে আর কি। সেটা আমরা ভালো মতো উপভোগ করতে পেরেছি। মানে সেসব সুন্দর স্মৃতি থেকে তারা আজ বঞ্চিত। তারা আজ অবশ্যই বঞ্চিত। আচ্ছা, তখন আপনার পরিবারে কে কে ছিলেন? আমার পরিবারে বাবা মা আর আমরা 3 ভাই। আর আমাদের ঝাড়খণ্ডে দেশের বাড়িতে আমাদের বাকি আমাদের কাকা জ্যাঠারা তারা সব থাকতেন ওখানে। আচ্ছা, এবারে যখন উচ্চশিক্ষা লাভ করছেন সেটাও তো মালদা হতেই। মালদা কলেজে 2 বছর পড়েছি। তারপর বাবা চাকরি সূত্রে আবার যখন শিলিগুড়িতে চলে এলেন, তখন এখানেও বাকিটা শিলিগুড়ি কলেজে কমপ্লিট করেছি। আচ্ছা, সেই সময়কার কোনো ঘটনা, কোনো স্মৃতির কথা মনে পড়ছে? সেই সময় যেহেতু আমরা সবাই এসেছিলাম শিলিগুড়িতে, বছর 2 ছিলাম, তারপরে আবার পরবর্তীকালে কলকাতায় চলে যাই। তখন আমার বন্ধু বান্ধবদের সাথে এখনো যোগাযোগ আছে শিলিগুড়ি কলেজে পড়াশোনা করার সময় আর কি। সেই সময়টা খুব ভালোভাবে কেটেছে, বন্ধু বান্ধবদের সাথে তাদের সাহচর্য পেয়েছি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে। এবং কোনো শিক্ষকের অবদান রয়েছে আপনার জীবনে? অবশ্যই। সে সবচেয়ে আমাদের বাণিজ্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন হরেন ঘোষ মহাশয়, ওনার সান্নিধ্য আমরা পেয়েছি। সেই সময় চিত্তরঞ্জন ঘোষ দস্তিদার ছিলেন কমার্সের অধ্যাপক, উনিও আমাদের খুব ভালোবাসতেন, উনিও খুব যত্ন নিয়ে পড়াতেন। এরকম অনেক শিক্ষকই আমরা পেয়েছি শিলিগুড়ি কলেজে বাণিজ্য বিভাগে, তারা খুব দায়িত্ব নিয়েই পড়াতেন আমাদের। আচ্ছা, তো আপনার উচ্চশিক্ষা সম্পন্ন হলো, এবার আপনি কাজের জগতে পা রাখলেন। তো সেই যাত্রাটা কেমন ছিল আপনার? সেই যাত্রাটা আমি এরপরে কলকাতায় চলে যাই। আমার এক দূর সম্পর্কে দাদা ছিলেন, তিনি আমাকে ডাকেন যে তুমি এখানে চলে এসো, দেখি তোমার এখানে হায়ার স্টাডি কী করা যায়। তো আমি ওখানে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা প্লাস চার্টার্ড অ্যাকাউন্টেন্টের পরীক্ষা এগুলো সব প্রস্তুতি নিচ্ছিলাম। কিছুদিন নেওয়ার পরে দেখলাম যে আমাকে এরপর আরও উচ্চস্তরে বিভিন্ন সরকারি চাকরির জন্য চেষ্টা করতে হবে। তো এগুলো করতে করতে সরকারি চাকরি না হওয়ার পরে কিছু প্রাইভেট কোম্পানিতেও কাজ করেছিলাম। পরবর্তীকালে ওখানকার একটা বড় প্রাইভেট কোম্পানির রিজিওনাল ম্যানেজারের পিএর কাজও করেছি। তারপর পরবর্তীকালে আবার শিলিগুড়িতে চলে আসি, কারণ তখন বাবা
তারপরে শিলিগুড়িতে আবার ট্রান্সফার হয়ে আসেন এখানে, এবং শিলিগুড়িতে আসার পরে আমি দেখলাম যে এর পাশাপাশি অন্য কিছু করা যায়, যেহেতু চাকরির বয়সটা দিন দিন পেরিয়ে যাচ্ছে, আর নতুন কোনো সুযোগ সেরকম দেখছি না। তো আমি তখন আস্তে আস্তে সঞ্চয়মুখী যেগুলো জীবনের প্রকল্প, সেদিকে আস্তে আস্তে আমি নিজেকে যুক্ত করা শুরু করি, এবং আস্তে আস্তে আমি এখানে একটা ভালো রেসপন্স পাই সাধারণ পাবলিককে বুঝিয়ে, যেগুলো সরকারি যে সমস্ত সঞ্চয় প্রকল্প সেগুলোতে জনসাধারণকে আস্তে আস্তে যুক্ত করি, এবং তাদের ভেতর থেকে ভালো উৎসাহ পায় এবং তাদেরও ভালো সঞ্চয় হতে থাকে, সাথে সাথে আমারও শ্রীবৃদ্ধি হতে থাকে। এরকম করতে করতে আমি দীর্ঘ আজকে প্রায় 40 বছর এই সঞ্চয় এর মধ্যেই রয়েছি এখনো, মানে এখনো পর্যন্ত সেই প্রকল্পের সাথে যুক্ত রয়েছে। সঞ্চয়ের যে প্রকল্পগুলো রয়েছে মানুষের জীবনে, যেটা খুব জরুরি আর কি, পরবর্তীকালে মানুষের সেই ছেলেদের উচ্চশিক্ষা, ছেলে মেয়েদের বিবাহ, তাদের ব্যবসার জন্য বা তাদের অবসর জীবনের যে প্রয়োজন সেটাকে উপলব্ধি করে তাদের মতো পরিকল্পনা করে সেগুলো করেছিল, এবং তারা পরবর্তীকালে এই দীর্ঘ 40-45 বছর আমার এই কর্মজীবনের মধ্যে দেখেছি তারা খুব সুখী আর কি। আচ্ছা, মানে একটা সময় আপনি যখন কাজের জগতে মানে সরকারি চাকরি পাচ্ছিলেন না, তখন হতাশ না হয়ে কিন্তু আপনি এই যে একটা প্রকল্প, যেখানে সঞ্চয়মুখী প্রকল্প বলা যায়, সে প্রকল্পের সাথে যুক্ত হলেন এবং আজও যুক্ত রয়েছেন, এবং সেটাও একরকম মানুষের পাশে দাঁড়ানো। একদম, অবশ্যই। তো দু একটি প্রকল্প সম্পর্কে বলুন যে কিভাবে তার মাধ্যমে মানুষ উপকার পায়, একটু ছোট্ট করে। প্রকল্পের মধ্যে যেমন জাতীয় সঞ্চয় প্রকল্পের বিভিন্ন স্কিম রয়েছে, সেগুলোতে করা যেতে পারে। তারপর এখন তো মিউচুয়াল ফান্ডের খুব ভালো সুযোগ চলছে, মানে পর্যাপ্ত পরিমাণে সঞ্চয় হতে, তার সাথে সাথে ভারতীয় জীবন বীমা নিগমেরও আছে, সেগুলোও করা যেতে পারে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই বলবো যে আপনারা ভালো করে জিনিসটা বুঝে নেবেন, এবং যারা এগুলোর সাথে যুক্ত আছে সেই সমস্ত অ্যাডভাইজারদের সাথে আপনারা আগে যোগাযোগ করবেন, করে জিনিসটা ভালো করে বুঝে নেবেন। কারণ বিভিন্ন বেসরকারি বা বিভিন্ন যে কোম্পানিগুলো আছে সবাইকে ঠিক রিলাই করা যায় না, বিশ্বাস করা যায় না, যে তার আগে আপনারা ভালো করে জিনিসগুলো জেনে নেবেন এবং বিশ্বস্ত লোকের কাছেই জেনে নেবেন, যাতে আপনাদের পরবর্তীকালে কোনো অসুবিধা না হয়। আচ্ছা অলোকবাবু, তো আপনি দীর্ঘদিন ধরে এই সঞ্চয়মুখী প্রকল্পের সাথে যুক্ত, এবং বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে যুব সমাজ যেহেতু সরকারি চাকুরির একটি বেহাল চিত্র আমাদের চোখে সবসময় পড়ে, সেক্ষেত্রে তারা ভেঙে পড়ছে চাকরি না পেয়ে, তাদেরকে কিভাবে আপনি উদ্বুদ্ধ করবেন? না, প্রথম হচ্ছে যে ভেঙে পড়লে চলবে না, যে আমি কোনোদিন ভেঙে পড়িনি। সরকারি চাকরি তো একটা জিনিস ভাবতে হবে যে সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়। কাজে আমরা যদি সরকারি চাকরির ভরসায় বছরের পর বছর বসে থাকি, তাহলে কিছুদিন পর নিজের প্রতি একটা বিতৃষ্ণা আসবে এবং আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, এবং আমাদের যে সামাজিক দায়বদ্ধতা, পরিবারের প্রতি যে দায়বদ্ধতা, সেখান থেকে আমরা অনেকটা সরে যাব। কাজে প্রথমে যেটা বলবো যে আপনারা যে কোনো প্রথম যেটা দরকার সেটা হচ্ছে বিভিন্ন যে ওয়েলফেয়ার যে সমস্তগুলো আছে সেগুলোর সাথে আগে নিজেকে যুক্ত করুন। আপনি নিজে কি দিতে পারেন, নিজেকে আগে সবচেয়ে ভাবুন আমি সমাজকে কি দিতে পারি, সেটাকে আগে আপনাকে নিজেকে ভেতর থেকে জানতে হবে। যে আমি যেমন শিক্ষিত হয়েছি, আমি কিছু ছেলে মেয়েকে বিনা পয়সায় পড়াশোনা পড়াতে পারি, সেরকম করতে পারি। বিভিন্ন যে গ্রামে গঞ্জে যারা নিডি আছে ছেলে মেয়ে, তাদেরকে কীভাবে সাহায্য করতে পারি, সেটা করতে করতে দেখবেন আপনার নিজেরই একটা রাস্তা খুলে যাবে। তখন মনে হবে যে গ্রামগঞ্জ বা শহরের লোকদের কীভাবে সাহায্য করতে পারি। আমি যেমন আস্তে আস্তে জাতীয় সঞ্চয় প্রকল্পগুলোতে যেমন নিজেকে যুক্ত করেছিলাম, তার আগে বিভিন্ন সামাজিক প্রকল্পগুলো করেছি। এটা করতে করতে দেখলাম যে জনগণের এটা দরকার আছে, এদের কাছে এটা পৌঁছানো খুব দরকার আছে, এবং তাদের যেমন উন্নতি হয়েছে, পাশাপাশি আমারও কিন্তু এখান থেকে একটা জীবন ধারণের একটা আমি উপকরণও পেয়ে গেছি, যে আমাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি যে আমি চাকরি পাইনি বলে আমি এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। ঠিক। আচ্ছা অলোকবাবু, তো এই ধরনের সঞ্চয়মুখী প্রকল্পের সাথে আপনি যুক্ত রয়েছেন, এটাও আপনার এক ধরনের মানুষের পাশে দাঁড়ানোই, কিন্তু তার পাশাপাশি আপনি আর কি ধরনের সামাজিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন? প্রথম থেকে যেটা আমি দীর্ঘদিন ধরে জড়িত আছি সেটা হচ্ছে বিবেকানন্দ যুব মহামণ্ডল, যেটা আমাকে প্রথম ইন্সপিরেশন দিয়েছে, যারাই আমাকে প্রথম শেখালো যে হ্যাবিট অফ ডুইং মোর দ্যান পেড ফর, যেটা আজকাল খুব দরকার। আমরা যে কোনো জায়গাতে অল্প বেতন বা কিছু পেলে প্রথমে চিন্তা করি যে এই টাকাতে আমার চলবে না, কিন্তু আমাকে অভ্যাসটা করতে হবে যে অল্প বেতনেও আমি লোককে কতটা বেশি দিতে পারি, কতটা সার্ভিস দিতে পারি, অল্প সঞ্চয় অল্প রোজগারও কত বেশি দিতে পারি। তো এইটাতে মোটামুটি আমি খুব সাফল্য পেয়েছি, কারণ বিবেকানন্দ যুব মহামণ্ডল আমার চোখ খুলে দিয়েছিল। কারণ আমি যখন ঠাকুরমা স্বামীজির এই বই পড়েছি, স্বামীজির বই যদি আপনারা
যখনই মনের মধ্যে একটু হতাশা আসবে, আপনারা চেষ্টা করবেন স্বামীজির যে কোনো একটা বই, যে কোনো একটা লেখা, একটা প্যারাগ্রাফও যদি পড়েন, দেখবেন আপনার ভেতর থেকে, অন্তর থেকে অন্যরকম একটা আলোড়ন আসবে। যে আপনি স্বামীজির জীবনেই যদি পড়ুন, তাহলে দেখবেন সেখানে কোনো নেগেটিভ নেই, সব পজিটিভ। আপনার ভেতরেও আস্তে আস্তে সেই পজিটিভ আসবে। যুব মহামণ্ডল আমাদের সেই অভ্যাসটা করিয়েছে বছরের পর বছর। এরা বছরে একটা আঞ্চলিক প্রশিক্ষণ শিবির করে আমাদের উত্তরবঙ্গে, আরেকটা সর্বভারতীয় শিবির করে, যেখানে সারা ভারত থেকে প্রায় হাজার হাজার ছেলেরা আসে, ওখানে 5 দিনের একটা ক্যাম্প করে। এগুলো যদি আপনারা করেন, তাহলে দেখবেন তাতে আপনাদের ভেতর থেকে একটা উদ্বুদ্ধ আসবে। আপনারা নিজেদেরকে অসহায় মনে করবেন না, মনে করবেন যে হ্যাঁ, আমিও সমাজকে কিছু দিতে চাই। এটা দিয়েই আমার শুরু। আচ্ছা, কবে থেকে যুক্ত রয়েছেন এই এটাতে বিবেকানন্দ? আমি আছি মোটামুটি 80-82 সাল থেকেই আর কি। অনেক বছর হয়ে গেল। কলেজ পাস করার সাথে সাথেই আমি এটাতে ঢুকে যাই, যার জন্য আমার মধ্যে কোনোদিন কোনো হতাশা আসেনি। আচ্ছা, তো এই যে আপনারা বিবেকানন্দ যুব মহামণ্ডলীর সাথে যুক্ত এত বছর ধরে, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়েও কিন্তু তারা এগিয়ে যায়, সেই সম্পর্কে একটু বলুন, কি কি ধরনের কাজকর্ম আর করে? অ্যাকচুয়ালি যদি এটাকে ধরা হয়, এটাকে রামকৃষ্ণ মিশনের যে উইংস আছে, অনেকটা সেরকমই বলা যায়। রামকৃষ্ণ মিশনের যে ধরনের সেবা কার্যগুলো আছে, আমরা সরাসরি ওইগুলোর সাথে যুক্ত হতে পারি না, শিক্ষাটাকেই বেশি গুরুত্ব দিয়ে। গ্রামে গঞ্জে যে সমস্ত ছেলেদের বিভিন্ন কোচিং সেন্টার আছে, তাদের সেখানে পড়াশোনার ব্যবস্থা করি আর কি। আর যদি খুব ডিজাস্টার কিছু হয়, সেখানেও আমরা ঝাঁপিয়ে পড়ি, সেখানেও নানাভাবে আমরা সাহায্য করি। কিন্তু আমরা বেশি জোর দিই ওই বি অ্যান্ড মেক, এই পলিসিতে আমরা চলি, যে নিজে তৈরি হও, অন্যকে তৈরি করো। এবং আমরা স্বামীজির সেই শিক্ষা ব্যবস্থাটাকে আমরা সমাজের মধ্যে ছড়িয়ে দিই। মানে তার যে আদর্শ, তার চিন্তাধারাকে যতটা সম্ভব আপনারা প্রসারের চেষ্টা করেন। আচ্ছা, এছাড়া যেটা আমি দীর্ঘদিন ধরে জড়িত আছি, সেটা হচ্ছে বইমেলা। উত্তরবঙ্গের যে বিখ্যাত যে বইমেলাটা হয়, সেই বইমেলাতেও আমি প্রায় 30-35 বছর ধরে জড়িত আছি, এটার সাথে প্রথম থেকেই জড়িত আছি। এবং যখন যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব আমি খুব নিষ্ঠা সহকারে করেছি আর কি। এবং শিলিগুড়িতে দেখেছি যে নতুন নতুন লেখক লেখিকা তারাও তৈরি হচ্ছে, তারাও বিভিন্ন পত্রপত্রিকায় তারা লিখছে, প্রচুর ছোট পত্রপত্রিকা বইমেলাতে প্রকাশিত হয়। এবং শিলিগুড়ির জনগণের মধ্যে একটা যে পূজা পার্বণের মতো একটা বইমেলা, একটা পার্বণের একটা আকার ধারণ করেছে। অনেক লোক একটা মেলা শেষ হওয়ার পরে পরবর্তী মেলা কবে হবে সেটার জন্য একটা অপেক্ষা করে। এবং আধুনিক যুগে যেটা দেখা যাচ্ছে, যে লোকে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে এবং নানান ডিজিটালেতে যে আসক্ত হয়ে যাচ্ছে, সেইখান থেকে আমরা অন্তত ওই যে রিডিং ফর হ্যাবিট ওয়ান্স ইন এ ইয়ার, এই অভ্যাসটা আমরা করাতে চাই। বছরে কয়েকদিনের জন্য হলেও তারা যাতে এই পড়ার অভ্যাসটা যদি ফিরে আনাতে পারি, সেটা আমরা চেষ্টা করি, সেটা আমরা দীর্ঘদিন ধরে করছি। আচ্ছা, আর আপনি যেহেতু বইমেলার সাথে বা বইয়ের সাথে এত বছর, দীর্ঘ বছর যুক্ত রয়েছেন, বই পড়ার একটা সুন্দর অভ্যেস রয়েছে আপনার, তো এই বর্তমান সমাজকে বইমুখী করে তুলতে কি বলবেন, তারা যাতে বইয়ের প্রতি আগ্রহী হয়? বইয়ের প্রতি আগ্রহ হতে গেলে প্রথমে তাকে রোজ 1 ঘন্টা করে বই পড়তে হবে, অভ্যাসটা তৈরি করতে হবে। আমাদের হাতে এখন যে সময় আছে, আমরা সেই সময়টা মোবাইল ঘেঁটে সময় নষ্ট না করে অন্তত 1 ঘন্টা নিজের মনের মতো যে কোনো বই যদি আমরা পড়ার অভ্যাসটা করি, আস্তে আস্তে তার অভ্যাসটা তৈরি হবে। এবং সেটা ছোট থেকে একদম, সেটা এখন এই স্কুল লেভেল থেকে যদি করা যায়। এবং পাশাপাশি বাবা মাকেও উৎসাহ নিয়ে দেখতে হবে যে তার ছেলে মেয়েদের বইয়ের প্রতি কতটা আগ্রহ আছে। এবং বইমেলাতে বাবা মার হাত ধরে ছোট ছোট শিশুরা যদি বইমেলায় আসে, তাহলে তারা বুঝতে পারবে যে কত ধরনের বই পাওয়া যায়। অনেক জগৎ তারা জানে না যে এইগুলো সম্বন্ধে আদৌ বই পাওয়া যায় কিনা, সেগুলো থেকে তাদের ভেতরে একটা আগ্রহ তৈরি হয়। আমরা সেই চেষ্টাই করি। তো অলোকবাবু, এতক্ষণ আপনার দীর্ঘ জীবনের কথা শুনে খুব ভালো লাগলো। এবং আপনি যেভাবে সামাজিক কাজকর্ম এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য সঞ্চয়মুখী প্রকল্পের কাজ করে চলেছেন, সেভাবেই এগিয়ে যান। আপনি সুস্থ থাকুন। মাননীয় অনুষ্ঠানের পক্ষ থেকে অলোকবাবু, আপনাকে আরও একবার ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ কর্মই আমার জীবনের ধর্ম, এই নিয়ে স্মৃতিচারণা শুনলেন। স্মৃতিচারণ করলেন অলোক গণ। আলাপচারী ছিলেন দেবশ্রী সাহা। মাননীয় অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই।